জয় গুরু। আলোচনা প্রসঙ্গে শুরু করছি। দিনটি ৩২শে জ্যৈষ্ঠ ১৩৪৬ সাল। তারপর আর্য সভ্যতার কথা উঠল। ঠাকুর বললেন, আর্যদের যে কী জিনিস ছিল তা কল্পনায় আনা যায় না। ক্যাবিনেট ফর্ম মানে মন্ত্রিপরিষদ গঠন হতো বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্যদের প্রধানদের নিয়ে। প্রধানের প্রধান, তাদের প্রধান, এইরকমভাবে একটা সুন্দর পর্যায় ছিল। যারা যত বেশি পূরণ করত তারা তত বড় প্রধান। প্রধানমন্ত্রী সর্বদা ঠিক হয়েই থাকত। উপযুক্ত লোক নির্বাচন নিয়ে কোনো গণ্ডগোল উপস্থিত হতো না। অন্য দেশ ভারতবর্ষকে আক্রমণ করার সাহসই পেত না। সব যাত্রা দারুণ কম্প্যাক্ট থাকতো। কম্প্যাক্ট মানে সংহত থাকতো। অনুলোম বিয়ে থাকার দরুন সারা যাত্রা যেন দানা বেঁধে থাকতো। আর এতে ক্রমোন্নতির সুবিধা হতো। যথাক্রমে ৫, ৭ ও ১৪ পুরুষ ধরে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের ভেতর যদি ব্রাহ্মণ সংস্কার দেখা যেত তাদের বিপ্র করে দেওয়া হতো। উন্নতির পথ সব দিক থেকে খোলা ছিল। আগের কালে টাকা দিয়ে একজন সামাজিক পজিশন ঠিক করা হতো না। কারো হয়তো ৫ লাখ টাকা আছে, কিন্তু কেউ হয়তো ৫ টাকার সংসার চালাচ্ছে, অথচ সহজাত সংস্কার বড়, সেই বড় বলে গণ্য হতো। সংস্কার, অভ্যাস, ব্যবহার ও কর্ম এইগুলো ছিল মাপকাঠি। লেখাপড়াকে কখনো শিক্ষা বলা হতো না। সবসময় লক্ষ্য ছিল জ্ঞান গুণ যাতে জন্মগত সংস্কার ও সম্পদে পরিণত হয়। বর্ণাশ্রম ধর্ম এত সূক্ষ্ম, উন্নত ও বৈজ্ঞানিক ব্যাপার যে অনেকে এর অন্তর্নিহিত তথ্য বুঝতে না পেরে একে বৈষম্যমূলক বলে মনে করে। এর চেয়ে বড় ভুল আর নেই। যারা বিজ্ঞানসম্মত বর্ণাশ্রম ধর্মকে বিপর্যস্ত করার উদ্দেশ্য উদারতার ভঙ্গি নিয়ে অসমর্থদের খেপিয়ে তোলে, তারা সমাজের মহাশত্রু। শ্রীরামচন্দ্র শাম্বকের প্রতি অত কঠোর হয়েছিলেন কারণ শাম্বকের আন্দোলনটা বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে একটা প্রবৃত্তি প্ররোচিত অভিযান, বই আর কিছু না। এখানে যে ঠাকুর বর্ণাশ্রম ধর্ম নিয়ে আলোচনা করেছেন, এটা নিয়ে পরের দিন আমি বিস্তারিত আলোচনা করব। জয় গুরু।